তোমাদের এর আগের দিন একটা ক্লাস বন্ধ গেছিল। তোমরা জানো যে 25শে ডিসেম্বর তারপর 26শে ডিসেম্বর এই প্রোগ্রামগুলো থাকার জন্য মাঝখানে একটা ক্লাস তোমাদের বন্ধ গেছিল, সম্ভবত 26 তোমার ডিসেম্বর, তাই তো? তো আজকে আমরা মানে ওই ওই দিন মনে হয় জুলজি ছিল, সেই ক্লাসটা হচ্ছে কি তোমাদের বন্ধ ছিল। এবং ক্লাস মানে SLST 9-10-এরও একটা ক্লাস, জুলজি ক্লাস বন্ধ ছিল। তো আজকে আমরা ফিজিওলজিটা শুরু করছি। ঠিক আছে, ফিজিওলজি থেকে আমরা আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখো, হার্ট এন্ড দেয়ার সার্কুলেশন। ঠিক আছে, অর্থাৎ কার্ডিওভাস্কুলার সিস্টেমও তোমরা বলতে পারো। তাহলে এখানে আমরা প্রথমে দেখে নেব যে হিউম্যানের যে হার্ট, যেটা দেখা যায় বা আমরা বলতে পারি যে স্তন্যপায়ী যে হৃৎপিণ্ড। ঠিক আছে, তো স্তন্যপায়ী হৃৎপিণ্ডের ক্ষেত্রে আমরা এখানে যে ছবিটা দেখতে পাচ্ছি, এখানে টোটাল 4টি প্রকোষ্ঠ আমরা দেখতে পাচ্ছি এখানে পরিষ্কারভাবে। ঠিক আছে, এই 4টি প্রকোষ্ঠের মধ্যে যে এই দিকের যে প্রকোষ্ঠটাকে আমরা কি বলি, না এটাকে আমরা বলি বাম অলিন্দ। এটাকে আমরা বলবো, স্যার হ্যাঁ বলো। স্যার বলছি যে আমাদের ইমিউনিটিটা ছিল না স্যার ওই এর সাথে দেহ তরল সমূহ সাথে 11-12 এর ইমিউনিটিটা ছিল ইমিউনিটি। না? হ্যাঁ স্যার আচ্ছা, ওটা ওটা মানে ওটা ওটা হচ্ছে কি, যখন হচ্ছে কি তোমার দেখবে জুলজির একটা মানে তোমার হচ্ছে কি সিলেবাসের একটা পার্ট রয়েছে পুরো ইমিউনিটি নিয়ে। ঠিক আছে, আচ্ছা সেখানে আমরা ওটা পড়িয়ে দেবো। ঠিক আছে, আমার কাছে আচ্ছা আছে, মেটেরিয়াল আছে, আমি পড়িয়ে দেবো ওটা। হ্যাঁ না আসলে আমি ওই জন্যই বলছিলাম যে ওটা খুঁজে পাচ্ছিলাম না তো ওই জন্য আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এটা মাথায় রাখবে। হ্যাঁ আর কেউ কিছু বলছো? আর কেউ? যাই হোক, তাহলে ওটা আমি পড়িয়ে দেবো। ঠিক আছে, ওটা যেটা বাকি আছে পড়িয়ে দেবো। আজকে মোটামুটি তোমরা হৃদ সংবহন বা তোমার হচ্ছে কি কার্ডিওভাস্কুলার সিস্টেম বা হৃৎপিণ্ড বা এবং রক্ত সংবহন এই জিনিসটা দেখেন। তাহলে এখানে হচ্ছে কি মানুষের হৃৎপিণ্ড বা স্তন্যপায়ী হৃৎপিণ্ড তোমরা দেখতে পাচ্ছ, এখানে 4টি প্রকোষ্ঠ। এই দিকের প্রকোষ্ঠটাকে আমরা বলি বাম অলিন্দ, আর এটাকে আমরা বলবো বাম নিলয়। আচ্ছা, এই প্রকোষ্ঠটাকে আমরা বলি তোমার ডান অলিন্দ। আর এটাকে, এই প্রকোষ্ঠটাকে আমরা কি বলবো, না ডান নিলয়। এই 4টি প্রকোষ্ঠ রয়েছে। এটা হচ্ছে সবচেয়ে অ্যাডভান্সড আমরা হৃৎপিণ্ড দেখতে পাই। তো যেখানে হচ্ছে কি তোমার হৃৎপিণ্ডের প্রকোষ্ঠের সংখ্যা হচ্ছে কি তোমার 4। এবার দেখো, তাহলে এবার আমরা দেখব যে এখানে এই 4টি প্রকোষ্ঠের মধ্যে কিভাবে রক্ত সংবাহিত হয়, সেই সংবহনের পথটা পুরোটা আমরা দেখব। তো দেখো, আমাদের সারা শরীর থেকে যে দূষিত রক্ত, সেই দূষিত রক্ত দেখো দুটি পথের মাধ্যমে এই ডান অলিন্দতে প্রবেশ করে। এটাকে আমরা বলি তোমার এটাকে আমরা কি বলবো, না ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা। আর এইটাকে আমরা কি বলবো, নিম্ন মহাশিরা। ঠিক আছে, এবার কি হয় না, এই হৃৎপিণ্ডের উপরিভাগ থেকে যত CO2 যুক্ত ব্লাড রয়েছে, সেই ব্লাড গুলো এসে কোথায় প্রবেশ করছে, না এই ডানলিঙ্গতে। হৃৎপিণ্ডের নিম্নতল থেকে যে সমস্ত দেহ অংশগুলো রয়েছে সেখানে মেটাবলিক যে সমস্ত CO2 যুক্ত ব্লাড তৈরি হচ্ছে, সেগুলো এসে তোমার আলটিমেট এই তোমার হচ্ছে ডানলিঙ্গতে প্রবেশ করছে। প্রবেশ করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ যে কোপাটিকা, এই কোপাটিকা মানে হচ্ছে এটা ভালভের নাই কাজ করে। এটা 3টি তোমার কি থাকে, না 3টি প্রকোষ্ঠ যুক্ত হয়। তো এই জন্য এটাকে আমরা কি বলি, ত্রিপত্র কোপাটিকা বা ট্রাইকাসপিড ভালভ। ত্রিপত্র কোপাটিকা বা এটাকে আমরা ট্রাইকাসপিড ভালভ বলি। এর মধ্য দিয়ে দ্বার অনিদ্র থেকে CO2 যুক্ত রক্ত এটা প্রবেশ করছে কোথায়, না তোমার এই ডান নিলয়ে প্রবেশ করছে। এবার তোমরা দেখতে পাচ্ছ এই ডান নিলয় থেকে এখানে দুটি কোপাটিকা বসে রয়েছে। এর মধ্য দিয়ে এই যে পথটা রয়েছে, এখানে একটা ওপেনিং হচ্ছে, এখানে একটা ওপেনিং হচ্ছে। এটাকে আমরা কি বলি, না ফুসফুসীয়, ফুসফুসীয় ধমনী।
ঠিক আছে, এর মধ্য দিয়ে CO2 যুক্ত রক্ত চলে যাচ্ছে কোথায়, ফুসফুসে। এবং এই যে এখানে যে ভালভটা রয়েছে, এই ভালভটাকে আমরা কি বলি, এই ভালভটাকে আমরা বলি পালমোনারি ভালভ, পালমোনারি ভালভ। ঠিক আছে, এই পালমোনারি ভালভ তাহলে অবস্থান করছে কোথায়, না ডান নিলয় এবং ফুসফুসীয় ধমনীর আহ মধ্যদেশে। ও কি করছে, রক্ত মানে ভাল যে কোনো ভাল্বের কাজ হচ্ছে তোমরা নিশ্চয়ই জানো, রক্তকে একমুখী প্রবাহতে সহায়তা করে, মানে যে রক্তকে একটাই দিকেই ফ্লো করাবে। বিপরীতমুখী প্রবাহতে বাধা সৃষ্টি করবে। যেমন এখানে এই পালমোনারি ভাল্বের কাজ কি, না ডান নিলয় থেকে রক্তকে ফুসফুসীয় ধমনীর পথে ফুসফুসে প্রেরণ করা, আবার এই ফুসফুসীয় ধমনী থেকে বিপরীত মুখী রক্ত প্রবাহকে বন্ধ রাখা এই ভাল্বের কাজ। ঠিক আছে, এবার তোমরা জানো যে ফুসফুসের যে অ্যালভিওলাই, সেখানে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে CO2 O2 কি হয় না তোমার গৃহীত বর্জিত হয়, কারণ CO2 বর্জিত হয়ে যাবে, CO2 O2 আবার কি হবে, এই ব্লাডের সঙ্গে যুক্ত হবে এবং সেই বিশুদ্ধ রক্ত বা O2 যুক্ত রক্ত সেটা চলে আসবে কোথায়, আহ সেটা চলে আসবে কোথায় না তোমার এই তোমার ফিরে আসবে কোথায়, এই বাম অলিন্দে ফিরে আসবে। তো তার জন্য যে প্রবাহ পথ রয়েছে, সেই প্রবাহ পথটাকে আমরা কি বলবো, সেই প্রবাহ পথটা হচ্ছে দেখো, আহ এই যে চারটি অংশ দেখতে পাচ্ছ, এই চারটিকে আমরা কি বলি, না ফুসফুসীয় শিরা, ফুসফুসীয় শিরা। ঠিক আছে, বা পালমোনারি ভেন আমরা বলি। এর মাধ্যমে তোমার ফুসফুস থেকে CO2 যুক্ত রক্ত এসে প্রবেশ করছে কোথায়, এই তোমার হচ্ছে কি বাম অলিন্দতে। এবারে এখানে একটা কপাটিকা দেখতে পাচ্ছ, এর বৈশিষ্ট্য হচ্ছে কি এটা দুটো ভালভ যুক্ত হয়, এটাকে আমরা দ্বিপত্র কপাটিকা আমরা বলে থাকি। তো এই দ্বিপত্র কপাটিকার মাধ্যমে রক্ত চলে যাচ্ছে কোথায়, বাম নিলয়। ঠিক আছে, এবারে বাম নিলয় থেকে রক্ত চলে যাচ্ছে কোথায়, এই যে অংশটাকে আমরা কি বলি, মহাধমনী, মহাধমনী এর মাধ্যমে সারা শরীরে প্রবাহিত হচ্ছে। ঠিক আছে, এবং এখানে আমরা যে তোমার হচ্ছে কি বিশেষ ভালভ দেখতে পাই, এই ভালভটাকে কি বলা হয়, এওটিক ভালভ বলা হয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে কি এওটিক ভালভ। এই এওটিক ভালভ কি করছে না, বাম অলিন্দ এবং মহাধমনীর মধ্যবর্তী স্থানে অবস্থান করছে, বাম নিলয় থেকে মহাধমনীতে রক্ত প্রদানে সাহায্য করছে, এবং মহাধমনী থেকে যাতে বিপরীত ক্রমে আবার বাম নিলয় ফিরে না আসতে পারে তার জন্য সাহায্য করছে। তাহলে ওভারঅল আমরা যে জিনিসটাকে দেখার চেষ্টা করলাম, টোটাল একটা হৃৎপিণ্ডের যে রক্ত সংবহন পথ, সেটাকে আমরা একটু বুঝে নেওয়ার চেষ্টা করলাম। তাহলে আমরা মূলত হচ্ছে কি এখানে মানব হৃৎপিণ্ডের যে চারটি প্রকোষ্ঠের নাম আমরা দেখলাম। ঠিক আছে, তো সেই চারটি প্রকোষ্ঠের মধ্যে আমরা দেখলাম এখানে আহ তোমার হচ্ছে কি ডান অলিন্দ এবং বাম অলিন্দ, ডান নিলয় এবং বাম নিলয়। সারা শরীর থেকে দূষিত রক্ত ঊর্ধ্ব মহাশিরা এবং নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দতে প্রবেশ করে, সেখান থেকে ত্রিপত্র কপাটিকা হয়ে ডান নিলয়ে আসে, ডান নিলয় থেকে পালমারি ভালভ হয়ে ফুসফুসীয় ধমনীর মাধ্যমে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে আবার ফুসফুসীয় শিরার মাধ্যমে O2 যুক্ত রক্ত বাম অলিন্দে প্রবেশ করছে। সেখান থেকে আমরা দেখলাম যে দ্বিপত্র বা তোমার হচ্ছে কি বাইকাসপিড ভালভ বা মিট্রাল ভালভের মাধ্যমে প্রবেশ করছে এই বাম নিলয়ে। বাম নিলয় থেকে আবার রক্ত কি হচ্ছে দেখো, তোমার হচ্ছে কি এওটিক, এওটিক যে কপাটিকা গুলো রয়েছে তার মধ্য দিয়ে এওয়াটা বা মহাধমনীতে যাচ্ছে, সেখান থেকে সারা শরীরে রক্ত প্রবাহিত হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে প্রবাহ পথটাই আসল, অর্থাৎ হৃৎপিণ্ডের যে রক্ত সংবহন কিভাবে হচ্ছে সেই জিনিসটা আমরা বুঝে নেওয়ার চেষ্টা করলাম। ঠিক আছে, তো এবার দেখো সেই যে অংশগুলোর আমরা নাম বললাম সেগুলোকে জাস্ট ইংরেজি টার্মে আমরা একটু দেখে নেব। ঠিক আছে, তো আমাদের হৃৎপিণ্ডের যে অংশগুলোর নাম বললাম, তো যেটাকে আমরা বাম অলিন্দ বললাম সেটাকে বলা হয় লেফট এট্রিয়াম, যেটাকে আমরা ডান অলিন্দ বললাম সেটাকে বলা হয় রাইট এট্রিয়াম, যেটাকে আমরা তোমার হচ্ছে কি বাম নিলয় বললাম সেটাকে বলা হচ্ছে লেফট ভেন্ট্রিকল, যেটাকে আমরা ডান নিলয় বললাম সেটাকে বলা হয় রাইট ভেন্ট্রিকল। ঠিক আছে, এবারে এই যে তোমাদেরকে বলা হচ্ছিল না যে ঊর্ধ্ব মহাশিরা আর নিম্ন মহাশিরা, তো এটা হচ্ছে কি দুটো নামে পরিচিত। ঠিক আছে, কি কি, একটা হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সুপিরিয়র ভেনা কাভা,
এই ভেনা কাভা হচ্ছে দুটো ভাগে থাকে, একটা সুপিরিয়র সুপিরিয়র আর একটা আছে তোমার ইনফেরিয়র ইনফেরিয়র অর্থাৎ এইটাকে বলা হচ্ছে ঊর্ধ্ব মহাশিরা, এটা হচ্ছে তোমার নিম্ন মহাশিরা। তো এই সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফেরিয়র ভেনা কাভা, ওটা যেটাকে বলা হচ্ছে মহাধমনী, এটা হচ্ছে তোমার মহাধমনী। ঠিক আছে। ঠিক একইভাবে পালমোনারি আর্টারি তোমরা দেখলে যে এই পালমোনারি আর্টারি যেটা হচ্ছে কি তোমার কি করছে না CO2 যুক্ত রক্তকে তোমার ডান নিলয় থেকে তোমার হচ্ছে ফুসফুসে ক্যারি করছে পালমোনারি আর্টারি, তাই না? আচ্ছা, এই অংশগুলোকে দেখানো হয়েছে বলে জাস্ট এখানে ইংরেজি টার্মগুলো আমি বলে দিলাম। এবারে নিশ্চয়ই তোমরা জানো এই যে পালমোনারি আর্টারি, আর একটা তোমরা জানো যে পালমোনারি ভেন, আর একটাকে কি বলা হয় পালমোনারি ভেন। এই দুটোর হচ্ছে কি কার্যগতভাবে একটা পার্থক্য আমরা দেখতে পাচ্ছি, কারণ আর্টারি সবসময় তোমরা পড়েছো যে O2 যুক্ত রক্তকে বহন করে, আর ভেন হচ্ছে কি সবসময় হচ্ছে কি তোমার CO2 যুক্ত রক্তকে বহন করে। কিন্তু আমরা এখানে ফুসফুসের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই ডান নিলয় থেকে রক্ত, যেটা CO2 যুক্ত রক্ত এই পালমোনারি আর্টারির মাধ্যমে ফুসফুসে যাচ্ছে। তাহলে এখানে CO2 যুক্ত রক্ত পরিবহন করছে, কিন্তু কার্যগতভাবে আর্টারির ক্ষেত্রে আমরা দেখতাম যে O2 যুক্ত রক্ত পরিবহন করা। তাহলে এটা একটা বৈশিষ্ট্য মানে কার্যগত পার্থক্য আমরা বা ব্যতিক্রমী ঘটনা আমরা লক্ষ্য করছি, সেটা আমরা পালমোনারি আর্টারি ক্ষেত্রেও প্লাস পালমোনারি ভেনের ক্ষেত্রেও। এই ভেন হওয়া সত্ত্বেও O2 যুক্ত রক্ত পরিবহন করছে, এই আর্টারি হওয়া সত্ত্বেও CO2 যুক্ত রক্ত পরিবহন করছে। ঠিক আছে, এটা হচ্ছে কি আমরা ফাংশনাল ডিফারেন্সটা এটা মনে রাখবে। এবার যে কপাটিকা গুলো চারটার কথা বলা হলো, সেই কপাটিকা গুলোকে যদি আমরা ক্রস সেকশন করি তাহলে তোমরা এইভাবে দেখতে পাবে। দেখো হার্টের যে ভালভ গুলো রয়েছে, ট্রাইকাসপিড ভালভের যদি আমরা TS দেখি ঠিক এইরকম ভাবে দেখতে পাবো। যেটা আছে কি মিট্রাল ভালভ বা বাইকাসপিড ভালভ, সেটা আমরা এইভাবে দেখতে পাবো। যেটা আমরা এওটিক ভালভ যেটা বললাম তোমরা নিশ্চয়ই মনে রেখেছো, যে যেটা লেফট ভেন্ট্রিকুল বা বাম নিলয় থেকে এওটা তে মাঝখানে অবস্থান করছে, এওটিক ভালভ, তাকে দেখতে এইভাবে হয়। আর যেটা পালমোনারি ভালভ যেটা তোমরা নিশ্চয়ই দেখলে যে ডান তোমার নিলয় থেকে পালমোনারি আর্টারির মাঝখানে অবস্থান করছে পালমোনারি ভালভ, তাকে দেখতে এইভাবে হয়। ঠিক আছে। আর নিশ্চয়ই তোমরা হচ্ছে মনে রাখবে যে ভালভ গুলো হচ্ছে রক্তকে ইউনিডাইরেকশনাল ফ্লো মেনটেন করার জন্য কাজ করে, অর্থাৎ রক্তকে একমুখী পরিবহন ঘটানোই ভালভের কাজ। ঠিক আছে, বিপরীত পরিবহনে বাধা সৃষ্টি করা এদের কাজ। ঠিক আছে। চলো, তো এবার আমরা দেখবো যে হার্টের আমাদের যে হার্ট অর্থাৎ হিউম্যান বা আমরা মেমেলস এর যদি হার্ট দেখি, তাহলে এদের ফাংশনালি এটাকে আমরা দুটো সিস্টেমে ভাগ ভাগ করি। কিরকম না, একটা হচ্ছে তোমরা জানো যে পালমোনারি সার্কুলেশন, পালমোনারি, আর একটা হচ্ছে তোমার সিস্টেমিক। একটা হচ্ছে তোমার পালমোনারি আর একটা হচ্ছে কি তোমার সিস্টেমিক। ঠিক আছে, একটাকে কি বলা যায় পালমোনারি আর একটা হচ্ছে কি তোমার সিস্টেমিক। তো পালমোনারি সার্কুলেশন আর সিস্টেমিক সার্কুলেশন এই দুটো সংবহনই আমরা ম্যামেলস এর ক্ষেত্রে দেখতে পাই। তো এটা কিভাবে সম্পন্ন হয় না, এটা সম্পন্ন হওয়ার জন্য দেখো দুটো জিনিসকে আলাদা আলাদা ভাবে আমাদেরকে দেখতে হবে। যেমন পালমোনারি সার্কুলেশনের ক্ষেত্রে যদি আমরা এদিকে পালমোনারি লিখি, তাহলে দেখতে পাবো এখানে যে যে সার্কুলেশনে আমরা বিটুইন হার্ট এবং লাংস মধ্যে যদি সম্পন্ন হয়। ঠিক আছে, দেখতে পাচ্ছ এখানে যে এই পালমোনারি সার্কুলেশনের সময় যখন রক্ত, এই যে তোমরা দেখতে পাচ্ছ যে ডান নিলয় থেকে রক্ত পালমারি আর্টারি মাধ্যমে ফুসফুসে যাচ্ছে, আবার ফুসফুস থেকে পালমারি তোমার হচ্ছে কি করছে না পালমারি ভেন যেটা, সেটা আবার নিয়ে আসছে কোথায়, তোমার হচ্ছে কি বাম, তোমার হচ্ছে কি তোমার হচ্ছে বাম হচ্ছে কি অলিন্দ্রতে নিয়ে আসছে। তাহলে এখানে টেকনিক্যালি একটু লেখা ভুল আছে, এটা হচ্ছে কি পালমারি ভেন হবে। ঠিক আছে, এটা কি করে নিয়ে আসছে না তোমার হচ্ছে কি লেফট এট্রিয়ামে নিয়ে আসছে। তাহলে এই যে সংবহন, এটাকে আমরা কি বলি পালমোনারি সংবহন বা পালমোনারি সার্কুলেশন আমরা বলি। তাহলে পালমোনারি সার্কুলেশনের সঙ্গে কারা কারা জড়িত তোমরা যদি তোমাদেরকে যদি বলা হয়, তাহলে প্রথম হচ্ছে কি তোমরা বলবে যে এখানে হচ্ছে কি তোমার ডান নিলয়, ঠিক আছে, সেখান থেকে হচ্ছে কি তোমার ফুসফুসীয় ধমনী, ফুসফুস, সেখান থেকে আসবে ফুসফুসীয় শিরা,
সেখান থেকে আসবে কে, না তোমার হচ্ছে কি বাম ও লিন্দ। ঠিক আছে, তাহলে এরাই জড়িত। তাহলে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী, ফুসফুস, ফুসফুসীয় শিরা এবং বাম অলিন্দ, এই যে সার্কুলেশনটাকে আমরা কি বলছি, পালমোনারি সার্কুলেশন। কি বলা বুঝতে পারলে, এটাকে আমরা কি বলবো, পালমোনারি সার্কুলেশন। অন্যদিকে যদি সিস্টেমিক সার্কুলেশন দেখি আমরা, সিস্টেমিক সার্কুলেশন, তাহলে এখানে আমরা দেখবো কি বিটুইন, যে সার্কুলেশন বিটুইন হার্ট টু তোমার হচ্ছে কি বডি। ঠিক আছে, দেহ তো। তাহলে যদি শরীরের সঙ্গে যে হার্টের যে সংবহনটা হচ্ছে সেটাকে আমরা কি বলছি, সিস্টেমিক সার্কুলেশন। তো এটা দেখো আমরা কিভাবে দেখতে পাচ্ছি, না দেখো সারা শরীরে যে দূষিত রক্ত, যেটা আমরা দেখতে পেলাম যে সুপিরিয়র ভেনা কাভা এবং ইনফিরিয়র ভেনা কাভা, অর্থাৎ তোমার ঊর্ধ্ব ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা, সেখান থেকে আসবে হচ্ছে কি তোমার ডান অলিন্দ, অলিন্দ, সেখান থেকে আসবে হচ্ছে কি তোমার ডান অলিন্দ একটা। আচ্ছা, প্লাস হচ্ছে কি তোমার আর একটা জিনিস বলবে যে এটা একটা হচ্ছে পার্টিসিপেট করছে, আর একটা হচ্ছে কি তোমার বলবে যে এই যে তোমার বাম নিলয়, সেখান থেকে যাচ্ছে কোথায়, তোমার মহাধমনী। ঠিক আছে, সেখান থেকে শরীর, মানে বডিতে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটাও হচ্ছে কি তোমার, এটা এটা আর একটা করে দাও তোমরা, এটা হচ্ছে বডি, সেখান থেকে ঊর্ধ্ব ও নিম্ন মহাশিরা, সেখান থেকে ডান অলিন্দ, আর এখানে বাম নিলয়, সেখান থেকে মহাধমনী হয়ে শরীর। তাহলে এই যে সংবহনটাকে আমরা কি বলি, না সিস্টেমিক সার্কুলেশন বা সিস্টেমিক সংবহন। কি বলা বুঝতে পারলে? তাহলে মোটামুটি ভাবে আমরা দেখলাম যে পালমোনারি সার্কুলেশন আর সিস্টেমিক সার্কুলেশন এই দুটোর মধ্যে ডিফারেন্স পারবে। তাহলে পালমোনারি সার্কুলেশনটা হচ্ছে বিটুইন হার্ট এন্ড লাংস, আর সিস্টেমিক হচ্ছে হার্ট এন্ড বডি। এখানে পালমোনারির ক্ষেত্রে আমরা দেখলাম ডান নিলয়, ফুসফুসের ধমনী, ফুসফুস, ফুসফুসের শিরা এবং বাম অলিন্দ পার্টিসিপেট করছে। আর এখানে আমরা দেখলাম যে শরীর থেকে ঊর্ধ্ব এবং নিম্ন মহাশিরার মাধ্যমে ডান অলিন্দতে রক্ত প্রবেশ করছে, বাম নিলয় থেকে মহাধমনী হয়ে আবার শরীরে প্রবেশ করছে। এটাই হচ্ছে কি তোমার সিস্টেমিক সার্কুলেশনের হয়ে কাজ করছে। কি বললাম বুঝতে পারলে? চলো এবারে আমরা যে জিনিসগুলো দেখবো, দেখো দুটো জিনিস তোমরা বুঝতে পারলে। তাহলে প্রথমে আমরা হৃৎপিণ্ডের যে গঠনটা দেখলাম এখানে, তারপরে আমরা এখানে দেখলাম যে সিস্টেমিক আর তোমার পালমোনারি সার্কুলেশন, এই দুটো জিনিস বুঝতে পেরেছো সবাই? বোঝা গেছে? কি গো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। চলো তো আমরা এবার হচ্ছে কি দেখবো, আহ আমরা এবার হচ্ছে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে কি দেখো, আহ এই যে দেখতে পাচ্ছ যে হার্ট রেট, ঠিক আছে, বা হৃদগতির হার, অর্থাৎ আমাদের হৃৎপিণ্ড প্রতি মিনিটে, হুম, প্রতি মিনিটে মানে 60 সেকেন্ডে, 1 মিনিটে মানে 60 সেকেন্ড সময়ে যতবার স্পন্দন হয়, স্পন্দন বলতে আমরা সংকোচন প্রসারণকে একসঙ্গে স্পন্দন বলে থাকি। ঠিক আছে, তাহলে এক 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 মিনিটে বা 60 সেকেন্ডে একটা হৃৎপিণ্ড যতবার স্পন্দন বা সংকোচন প্রসারণ হয় তাকে আমরা হার্ট রেট বা হৃদগতির হার বলি। তো এটা হচ্ছে কি তোমার মেজার করে দেখা হয়েছে একজন সুস্থ স্বাভাবিক মানুষের ক্ষেত্রে, পুরুষ মানুষের ক্ষেত্রে তোমার 60 সেকেন্ডে হচ্ছে তোমার 72 বার, বা 1 মিনিটে হচ্ছে কি তোমার 72 বার সম্পন্ন হয়। এবং স্ত্রীলোকের মানে স্ত্রীলোকের ক্ষেত্রে হচ্ছে কি দেখা গেছে যে এর সংখ্যাটা একটু বেশি। মানে এই যে হার্ট রেটের সংখ্যাটা যদি আমরা পুরুষ এবং মহিলার মধ্যে যদি মেজার করি, পুরুষের হচ্ছে বেশি হয়, মহিলার একটু পুরুষের একটু কম হয়, মহিলার একটু বেশি হয়। কেন বেশি হয়, না এটাও তোমার কারণ হিসাবে বলা যেতে পারে যে স্ত্রীলোকের রক্তচাপটা হচ্ছে কম থাকে। তাহলে তোমরা বুঝতে পারছো যে যার রক্তচাপ বেশি, ব্লাড প্রেশার বেশি, তার হচ্ছে হার্ট রেট বেশি হবে। যার ব্লাড প্রেশার কম, তার হচ্ছে কি তোমার হার্ট রেটটা কম হবে। তো দেখতে পাচ্ছ যেহেতু স্ত্রীলোকের ক্ষেত্রে তোমার আমরা কি দেখলাম যে হার্ট রেটটা হচ্ছে কি একটু বেশি, তার কারণ হচ্ছে কি তাদের রক্তচাপটা কম। ঠিক আছে, আমি মনে হয় উল্টো বলে দিলাম, যদি বলে থাকি আমি হ্যাঁ আবার স্যার, উল্টো হয়ে গেছে, উল্টো হয়ে আমি গেছে। আমি একটু মডিফাই করে দিচ্ছি তাহলে।
তোমরা এখানে লিখে দিচ্ছি যে ব্লাড প্রেসার এর সঙ্গে হচ্ছে কি তোমার যদি বাড়ে তাহলে হচ্ছে কি হার্ট রেট কমবে, হার্ট রেট কমবে। ঠিক আছে, ব্লাড প্রেসার যদি বাড়ে হার্ট রেট কমবে। আবার যদি ব্লাড প্রেসার যদি কমে তাহলে হার্ট রেট হচ্ছে কি তোমার বাড়বে, হার্ট রেট বাড়বে। আচ্ছা, কি সম্পর্ক, এটা কেন হলো, এটাকে জাস্ট টেকনিক্যালি আমরা যদি বোঝার চেষ্টা করি তাহলে বুঝতে পারবো। তো দেখো, ব্লাড প্রেসার হচ্ছে কি, যখন হচ্ছে ব্লাড প্রেসারটা কখন তৈরি হয় না, ব্লাড প্রেসারটা হচ্ছে কি রক্তবাহ যে রয়েছে সেই রক্তবাহতে হচ্ছে কি রক্তের চাপ, সেটাকে তো আমরা ব্লাড প্রেসার বলছি। এবারে সেই রক্তবাহতে রক্তের চাপ যদি বাড়ছে, তাই না, তাহলে হচ্ছে কি হার্ট রেট হচ্ছে কি কি করাতে হবে, হার্ট রেট হচ্ছে তখন কি হবে, হার্ট রেটটা হচ্ছে কি তোমার কমবে অবভিয়াসলি। তাহলে কেন কমবে না, তার কারণ হচ্ছে কি তোমার তোমার সংকোচন প্রসারণ যদি না কমে তাহলে হার্ট রেট, এখানে যে প্রেসার যদি বেড়ে যায় তাহলে হার্ট রেট যদি না কমানো হয় তাহলে তো হচ্ছে কি এটা ব্যালেন্স আসবে না। তো এই জন্য যখন ব্লাড প্রেসার বেড়ে যায় তখন হচ্ছে হার্ট রেটটা, তার হার্টবিটটা হচ্ছে কমে যাবে। আবার যখন ব্লাড প্রেসারটা হচ্ছে কি তোমার কমে যাবে তাহলে হার্ট রেটটাকে তাকে বাড়াতে হবে, তাই তো, হার্ট রেটটাকে তাকে বাড়াতে হবে কেন না, যাতে প্রেসারটাকে বাড়াতে হবে তবে গিয়ে হচ্ছে কি প্রপার ভাবে অক্সিজেন যুক্ত রক্তটা হচ্ছে কি সব জায়গায় ছড়িয়ে বের করতে পারে বা প্রপারলি হচ্ছে ডিস্ট্রিবিউট হতে পারে। তো এই জন্য এই দুটো জিনিস মাথায় রাখবে, ব্লাড প্রেসারের সঙ্গে হার্ট রেটের একটা সম্পর্ক ব্যস্তানুপাতিক। যদি ব্লাড প্রেসার হচ্ছে বাড়ে তাহলে হার্ট রেটটা হচ্ছে কি তোমার কমবে, আর যদি ব্লাড প্রেসারটা হচ্ছে কি তোমার কমে তাহলে হার্ট রেটটা বাড়বে। তো এই কারণে স্ত্রীলোকের ক্ষেত্রে মানে ফিমেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই কি যে আহ ওদের ক্ষেত্রে হার্ট রেটটা একটু বেশি হয় কারণ ওদের রক্তচাপটা একটু কম থাকে বলে। এছাড়া বলা হচ্ছে দেখো, পুরুষ অপেক্ষা স্ত্রীলোকের অতিরিক্ত একটা সিম্প্যাথেটিক টোন থাকে। তো এটাও তোমার হচ্ছে হার্ট রেটটাকে বৃদ্ধি করার জন্য, মানে হার্ট রেটটাকে হচ্ছে কি বাড়ানোর জন্য দায়ী। আর আরেকটা পয়েন্ট বলা হচ্ছে যেটা হচ্ছে কি এখানের সঙ্গে জড়িত নয় যদিও পয়েন্টটা আমরা পরে দেখব, যে বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিন্তু হার্ট রেটটা হচ্ছে কমে যায়। ঠিক আছে, অর্থাৎ এজ যদি বাড়ে তাহলে হচ্ছে কি তোমার হার্ট রেটটা কি হবে, কমে যাবে। মানে এটাও কিন্তু একটা ব্যস্তানুপাতিক সম্পর্ক। কেন, এটাও একটা কারণ আছে। তোমরা জানো যে বয়স বৃদ্ধি ঘটলে যে 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 সমস্ত রক্ত তোমার হচ্ছে বাহক গুলো রয়েছে বা রক্ত নালীগুলো রয়েছে তাদের ইলাস্টিসিটি পাওয়ারটা কমতে থাকে। ফলে সেখানে রক্তচাপটা হচ্ছে কি হবে, রক্তচাপটা হচ্ছে কমবে। তাহলে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হচ্ছে কি তাদের কি হবে, হার্ট রেটটা হচ্ছে কি তোমার মানে রক্তচাপটা হচ্ছে কি সেখানে বাড়াতে হবে, তখন হচ্ছে হার্ট রেটটা এখানে কমে যাবে। ঠিক আছে, মানে ওগুলো হচ্ছে কি তোমার এগুলো দুর্বল হয়ে পড়ে রক্তবাহগুলো। ঠিক আছে, তাহলে সেখানে রক্তচাপ বাড়াতে হবে তাহলে হার্ট রেট কমবে। তো এই জন্য বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আমরা কি দেখতে পাই যে হার্ট রেটটা সবসময় আমরা কমতে থাকে, এটা আমরা দেখতে পাই। চলো এবার হচ্ছে কি দেখো, এই যে হার্ট রেট বা হৃদস্পন্দনের তোমার হচ্ছে কি হৃদগতির হার যে কথা আমরা বারবার বলছি, এটা বয়সের সঙ্গে একটা টেবিল যদি আমরা দেখে নিই তাহলে জিনিসটা হচ্ছে কি আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, বয়সের সাপেক্ষে যদি আমরা দেখি, যখন ভ্রূণ অবস্থায় থাকে, ঠিক আছে, অর্থাৎ যখন মাতৃ জঠরের মধ্যে যখন সন্তান থাকছে, যখন যেটাকে আমরা ভ্রূণ বলছি বা এমব্রায়ো বলছি, তার যদি আমরা হার্ট রেট দেখি তাহলে সবচেয়ে বেশি হয়। ঠিক আছে, সেটা কত না 140 থেকে 150 পার মিনিট। ঠিক আছে, পার হচ্ছে কি তোমার মিনিট। কারণ আমরা একটু আগেই দেখলাম যে হচ্ছে কি এটাকে আমরা প্রতি মিনিটে হচ্ছে কি তোমার ক্যালকুলেট করি। নবজাতকের ক্ষেত্রে 130 থেকে 140, 3 বছরের ক্ষেত্রে দেখো 95 থেকে 100, 7 থেকে 14, 80 থেকে 90 হয়ে বার হয়ে থাকে। 15 বছর হলে 70 থেকে 80, তারপরে তোমরা জানো আস্তে আস্তে করে ওটা গড়ে 72 চলে আসবে। আবার বয়স বাড়লে আবার হচ্ছে হার্ট রেটটা কিন্তু কি হবে না, তোমার হচ্ছে কি কমে যাবে। ঠিক আছে, হৃদগতির হারটা কিন্তু কমে যাবে। তো সেক্ষেত্রে তোমরা এই জিনিসটাকে মাথায় রাখবে যে কিভাবে হার্ট রেট বা হৃদগতির হারটা কিভাবে বয়সের সাপেক্ষে কম বা বেশি হচ্ছে। এবারে এই হৃদস্পন্দনের কারণগুলো কি কি, মানে কিসের উপর নির্ভরশীল, সেগুলো যদি দেখা হয় তাহলে এই সমস্ত পয়েন্টগুলো উঠে আসে। একটা হচ্ছে বয়স, একটা বিপাকের হার, মেটাবলিজম রেট যেটাকে আমরা বলি, শ্বাসক্রিয়া, এবং হচ্ছে কি আকৃতি। ঠিক আছে, দেহ আকৃতি। ঠিক আছে, তোমরা তাহলে নিশ্চয়ই বলো যে যখন বয়স হচ্ছে কি বৃদ্ধি, মানে বয়স হচ্ছে তাহলে বাড়লে আমরা দেখতে পেলাম যে হৃদস্পন্দনের হারটা কি হয়, কমে যায়। তাই না, হৃদস্পন্দনের হারটা কমে যাবে, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হৃদস্পন্দনের হারটা হচ্ছে কি তোমার কমে যাবে।
আচ্ছা, বিপাকের হার মেটাবলিক রেট যদি বাড়ে তাহলে অবভিয়াসলি কি হবে, স্পন্দন হারটা হচ্ছে কি তোমার কি হবে, বাড়বে। শ্বাসক্রিয়ার যদি তোমার হচ্ছে কি শ্বাসক্রিয়া যদি প্রচুর হচ্ছে কি শ্বাসক্রিয়া করা হয়, মানে তোমার হচ্ছে কি তোমার হচ্ছে শ্বাস প্রশ্বাস ক্রিয়া যদি বাড়ে, তাহলে সেখানে অবভিয়াসলি কি হবে, স্পন্দন হারটা বাড়বে। আচ্ছা, তারপর হচ্ছে আকৃতি, দেহাকৃতি বাড়লে তাহলে সেখানে হচ্ছে স্পন্দন হারটাকে বাড়াতে হবে। শুধুমাত্র বয়সের সঙ্গে হচ্ছে দেখলাম আমরা এখানে যে বয়স বাড়লে স্পন্দন হারটা কমে, বাকি যে তিনটে পয়েন্ট দেওয়া রয়েছে সেগুলোর সঙ্গে সরল সম্পর্ক আমরা দেখতে পাবো। এবারে সেই জিনিসটাকে এখানে আমরা যে সমস্ত কারণগুলো হচ্ছে কি তোমার হৃদস্পন্দনের হারটাকে বৃদ্ধি করায়, আর যে সমস্ত কারণ হৃদস্পন্দনের হারটাকে হ্রাস ঘটায়, সেই কারণগুলো এখানে মেনশন করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ যে যে সমস্ত কারণগুলোর মধ্যে যেমন হচ্ছে কি তোমার, যে আমরা আমাদের হচ্ছে পেশনা গ্রাহকের সক্রিয়তা হ্রাস ঘটলে, শ্বাস গ্রহণ হলে, উত্তেজনা, রাগ, অত্যধিক যন্ত্রণাদায়ক উদ্দীপনা, ওটুর যদি ঘাটতি ঘটে, হ্যাঁ, এক্সারসাইজ বা শরীরচর্চা যদি ঘটানো হয়, নরএপিনেফ্রিন বা এপিনেফ্রিন হরমোনের যদি ক্রিয়া ঘটে, থাইরয়েড হরমোন যদি ক্রিয়া ঘটে, ফিভার হলে, হ্যাঁ, তারপরে হচ্ছে ব্রেইন ব্রেইন বীজ প্রতিবর্ত ক্রিয়া যদি ঘটে, তাহলে এই সমস্ত কারণে আমরা কি দেখতে পাই, যে হৃদস্পন্দনের হারটা কিন্তু কি হয় না, বৃদ্ধি ঘটে। হার্ট রেটটা হচ্ছে কি এখানে, হার্ট রেটটা হচ্ছে কি হবে না, হার্ট রেটটা হচ্ছে বাড়বে। ঠিক আছে। আবার আমরা স্যার, যখন, হ্যাঁ বলো। স্যার একটা প্রশ্ন আছে। বলো। স্যার এই যে রাগ বা উত্তেজনায় তো স্যার ব্লাড প্রেশারও তো বাড়ে, তাহলে তখন স্যার হৃৎপিণ্ডের হার তো আপনি বললেন ব্যস্তানুপাতি, তাহলে হুম। স্যার তখন ব্লাড প্রেশার বাড়লে তো তখন এটার সাথে এর সম্পর্কটা ব্যস্তানুপাতি কি করে হবে? দেখো, এটা হচ্ছে কি তোমার প্রথম কথা হচ্ছে কি রাগ উত্তেজনা, এটার সঙ্গে হচ্ছে কি তোমার তুমি যেটা বলছো যে রক্তচাপটা হচ্ছে কি বৃদ্ধি পায়, তাই তো। তো এবার হচ্ছে কি দেখো, এটা হচ্ছে কি তোমার হার্ট রেট, হ্যাঁ, এবার হচ্ছে কি দেখো, ওটা হচ্ছে কি নর্মাল যখন হচ্ছে কি তোমার রক্ত হচ্ছে রক্তের হচ্ছে কি তোমার রক্তের চাপটা বা ব্লাড প্রেশারটা বাড়ে, তখন হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে হার্ট রেটটা হচ্ছে কি তোমার কমছে। কিন্তু এখানে হচ্ছে কি যখন হচ্ছে কি এই যে বাহ্যিক যে সমস্ত প্রতিক্রিয়াগুলো যেমন উত্তেজনা বা রাগ, ঠিক আছে, তখন হচ্ছে কি দেখবে, তখন হচ্ছে কি সেখানে আহ বিভিন্ন হচ্ছে কি হরমোনাল ক্রিয়া ঘটে আর কি। ঠিক আছে, তোমরা জানো যে তখন হচ্ছে কি তাকে হচ্ছে কি এটা যখন হার্ট রেটটা বেড়ে যায়, রাগ, উত্তেজনা বা রাগ হলে, তখন দেখবে বিভিন্ন প্রকার যে ফ্লাইট হরমোন যেগুলো রয়েছে, হ্যাঁ, সেগুলো রিলিজ হয়ে তাকে আবার হচ্ছে কি নর্মাল করার চেষ্টা করে। কি বলা বুঝতে পারলে? কিন্তু যখন হচ্ছে কি দেখবে এই যে বাহ্যিক যে সমস্ত হচ্ছে কি প্রতিক্রিয়াগুলো ঘটে উত্তেজনা, রাগ, ঠিক আছে, সেগুলোর ক্ষেত্রে হার্ট রেটটা আমরা দেখতে পাই যে নর্মাল অবস্থায় বৃদ্ধি পায়। কিন্তু আবার ভয়ের ক্ষেত্রে আবার আলাদা। ঠিক আছে, এখানে উত্তেজনা, রাগ হলে হচ্ছে হার্ট রেটটা বাড়ছে, ভয়ের ক্ষেত্রে হচ্ছে ভয় পেলে তখন আবার হচ্ছে কি দেখবে যে স্পন্দনের হারটা কিন্তু কমে যায়। ঠিক আছে, স্পন্দনের হারটা বা হার্ট রেটটা যখন কমে যায়, তখন হচ্ছে কি তোমার দেখতে পাওয়া যায় যে তখন হচ্ছে কি তোমার স্পন্দনের হারটা হচ্ছে কি তোমার নর্মালের তুলনায় হচ্ছে কি তোমার অনেকটাই কমে যায়। বা হচ্ছে কেউ দেখবে বিভিন্ন নিউজ বা শোকিং কিছু খবর শুনলো, শোক পেলো, তখন হচ্ছে তার হার্ট রেটটা কিন্তু কমে যায়। কি বলা বুঝতে পারলে? তো নর্মালি যেটা আমরা এর আগেরটা বললাম, যে তুমি যেটা বলছো ঠিকই, যে ব্লাড প্রেশারের সঙ্গে হচ্ছে হার্ট রেটের একটা সম্পর্ক রয়েছে অবভিয়াসলি। কিন্তু এখানে হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে কি হয় না তোমার আহ, উত্তেজনা, রাগের ক্ষেত্রে এটা এটা হচ্ছে কি বিভিন্ন তোমার যেহেতু হচ্ছে কি বাহ্যিক যে সমস্ত হচ্ছে কি প্রতিক্রিয়া যেহেতু ঘটছে, তার সঙ্গে হার্ট রেটটা কিন্তু হচ্ছে বেড়ে যায়। কি বলা বুঝতে পারলে? আচ্ছা স্যার। আচ্ছা, এবার দেখো সেই একইভাবে দেখো প্রেষণ গ্রাহকের সক্রিয়তা বৃদ্ধি পেলে, শ্বাস ত্যাগ হলে, হ্যাঁ, ভয় বা এই যে বললাম যে শৌখিন কোনো কিছু কি খবর টবর পেলে, হ্যাঁ, তো স্পন্দনের হারটা কিন্তু তখন কমে যায়। চলো, এবার আমরা আরেকটা জিনিস দেখবো, যে এই যে স্পন্দন হার বা ওই যে হার্ট রেট আমরা যেটাকে বলছি, সেই হার্ট রেটটা হচ্ছে কি দেখো কিভাবে নিয়ন্ত্রিত হয়। ঠিক আছে, কিভাবে তাকে নিয়ন্ত্রণ করা যায়, কিভাবে কন্ট্রোল করা যায়। তো এর জন্য হচ্ছে কি তোমার দুটো সিস্টেম রয়েছে বা নিয়ন্ত্রণের পদ্ধতি রয়েছে, একটা অন্তঃস্থ আর একটা আছে তোমার বহিস্থ। ঠিক আছে, এটা বহিস্থ নিয়ন্ত্রণ পদ্ধতি, একটা ইন্টারনাল একটা এক্সটার্নাল। তো ইন্টারনালি যে সমস্ত হচ্ছে কি নিয়ন্ত্রক পদ্ধতি রয়েছে, সেগুলো মূলত আমরা দেখতে পাই যে যারা হৃদপেশিতে উৎপন্ন হয়, মানে হৃৎপিণ্ডতেই তারা উৎপন্ন হয়। এবং আহ, এবং আমরা এটাও বলি যে হৃৎপিণ্ডের সংকোচনের উদ্দীপনা হৃৎপেশিতে উৎপন্ন যে সমস্ত হৃৎপিণ্ডের ক্ষেত্রে হয়, মানে হৃৎপিণ্ডের যে সংকোচন প্রসারণের উদ্দীপনা যেটা, সেটা যদি কোনো একটা হৃৎপিণ্ড থেকেই তৈরি হয় বা উৎপন্ন হয়, সেটাকে আমরা কি বলি না, মায়োজেনিক হার্ট আমরা বলে থাকি।
তাহলে মায়োজেনিক হার্ট কাকে বলে? না, যে সমস্ত হৃৎপিণ্ডের ক্ষেত্রে তার হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণের যে উদ্দীপনা সেটা যদি হৃৎপেশিতেই উৎপন্ন হয় তাকে আমরা মায়োজেনিক হার্ট আমরা বলে থাকি। এবার আমরা দেখতে পাই যে এই যে তোমার হচ্ছে হৃৎস্পন্দনের হারটা নিয়ন্ত্রিত করার জন্য যে অন্তঃস্থ পদ্ধতি, তার জন্য হচ্ছে কি বিভিন্ন আমরা কি দেখতে পাই না, কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেম। ঠিক আছে, কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেম আমরা দেখতে পাই, যেটাকে আমরা কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেম হিসাবে আমরা বলে থাকি। কি কি রয়েছে তার মধ্যে? না, এরা হচ্ছে কি দেখো, এস এর নোট, এভি নোট, ঠিক আছে, তার সঙ্গে হচ্ছে কি ইন্টারনোডাল তন্তুপথ এবং হিজের বান্ডিল এবং পার্কিনজি ফাইবার। এরাই হচ্ছে কি তোমার অ্যাকচুয়ালি কি তৈরি করে না, কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেম তৈরি করে। এবং এই কার্ডিয়াক কন্ডাকশন সিস্টেমে যে উপাদানগুলো রয়েছে, এখানে হচ্ছে কি প্রত্যেকটা উপাদান হচ্ছে কি কাজগুলো ইউনিক, এবং এরা নিজেরা কি করে না হৃৎস্পন্দনের জন্য উদ্দীপনা তৈরি করে। তো তার মধ্যে প্রথমে যেটা রয়েছে কি এভি নোট, এসএ নোট। এটাকে আমরা সাইনো এট্রিয়াল নোট বলি, এটাকে আমরা ন্যাচারাল পেসমেকার বলে থাকি, কারণ স্বাভাবিক অবস্থায় হৃৎপিণ্ড এখান থেকেই হচ্ছে কি উদ্দীপনা নিয়ে সংকোচন প্রকাশ প্রসারণ হয়ে থাকে। ঠিক আছে, তো এই জন্য এটাকে আমরা ন্যাচারাল পেসমেকার বা স্বাভাবিক পেসমেকার বলে থাকি। তো এর যদি আমরা অবস্থান দেখি, এটা মূলত হচ্ছে কি ডান অলিন্দের উত্তরা মহাশিরা এবং অলিন্দ উপাঙ্গের সন্ধিক্ষণে এই এসএ নোড অবস্থান করে। এই দৈর্ঘ্য প্রস্থ এবং পুরুত্ব যদি দেখা হয়, দৈর্ঘ্যটা আছে 10 থেকে 20 mm, এবং প্রস্থটা আছে কি 3 mm, আর যেটা হচ্ছে কি তোমার পুরুত্বটা আছে 1 mm। এবং এই এসএ নোডে হচ্ছে কি এখানে দু প্রকারের কোষ দেখা যায়, একটা আছে তোমার পেসমেকার কোষ, যেটাকে আমরা সংক্ষেপে পি কোষ আমরা বলে থাকি, আর পার্শ্ববর্তী কোষ। এই দু প্রকার কোষের সমন্বয়ে গঠিত হয়। এবং এখানে হচ্ছে কি আরেকটা জিনিস যেটা তোমাদের বেশি করে মনে রাখতে হবে, যে এই এসএ নোডে, হ্যাঁ, তো সার্কোপ্লাজমে আমরা দেখতে পাবো যে সার্কোপ্লাজমের পরিমাণটা তুলনামূলকভাবে কম থাকে, এবং মায়োফাইব্রিলের সংখ্যাটা তুলনামূলকভাবে সরি সার্কোপ্লাজমের পরিমাণটা বেশি থাকবে, এবং মায়োফাইব্রিলের সংখ্যাটা তুলনামূলকভাবে কম থাকবে। ঠিক আছে, মানে এটা তো হচ্ছে কি তোমার পেশিকোষ, কারণ আমরা দেখলাম যে এখানে হার্ট, মাইজেনিক হার্ট যেহেতু হৃৎপেশি, তো এই জন্য এখানে এই এসএ নোডের ক্ষেত্রে বৈশিষ্ট্যটা আমরা দেখতে পেলাম যে সার্কোপ্লাজমের পরিমাণটা বেশি থাকবে, আর মায়োফাইব্রিলের সংখ্যাটা হচ্ছে কি কম থাকবে। ঠিক আছে, চলো এবারে এভি নোড। আচ্ছা, এবার হচ্ছে কি তোমার এই এসএ নোড মিনিটে 70 থেকে 80টি হচ্ছে কি স্পন্দন তৈরি করে। ঠিক আছে, এবং সেই স্পন্দন তৈরির মাধ্যমে এই হৃৎপিণ্ডের হচ্ছে কি তোমার সংকোচন প্রসারণের জন্য উদ্দীপনা যোগান দেয়। ঠিক আছে, আচ্ছা, এবার এভি নোড, এটাকে আমরা এট্রিও ভেন্ট্রিকুলার নোড বলে আমরা বলে থাকি, এবং এটা বলছে যে করোনারি সাইনাস এবং আন্ত অলিন্দ প্রাচীরের যে স্থান রয়েছে সেখানে হচ্ছে কি অবস্থান করছে, এবং এটা মিনিটে হচ্ছে 40 থেকে 60টি স্পন্দন তৈরি করে। আর এটাকে আমরা রিজার্ভ পেসমেকার বলি। যদি কোনো কারণে এই এভি নোড ক্রিয়া বন্ধ করে হয়ে যায়, তখন তার পরিবর্তে এই এভি নোড কিন্তু কাজ করে। তো এই জন্য এটাকে আমরা রিজার্ভ পেসমেকার আমরা বলে থাকি। ঠিক আছে, আচ্ছা, এরপরে থাকবে কি ইন্টারনোডাল তন্তুপথ। এর 3টি ভাগ রয়েছে, একটা সম্মুখগামী, মধ্যগামী এবং পশ্চাৎগামী। এই তিনটে তোমার হচ্ছে কি যে ইন্টারনোডাল তন্তুপথ, এরা মূলত কি করে এসএ নোড সঙ্গে এভি নোডের সম্পর্ক সাধনে, প্লাস হচ্ছে কি তোমার হচ্ছে কি এবং এই যে তোমার এটা হচ্ছে ইন্টারনাল তন্তুপদের মধ্যে এদের মধ্যে হচ্ছে কি মানে কি বলবো, যে এদের মধ্যে যে নেটওয়ার্ক বা কানেকশন মেনটেন করার জন্য এরা কাজ করে। ঠিক আছে, এই যে ইন্টারনাল তন্তুপদ, এবং এর 3টে ভাগ রয়েছে, সম্মুখগামী ইন্টারনাল তন্তুপদ, মধ্যগামী এবং পশ্চাৎগামী ইন্টারনাল তন্তুপদ। তারপরে আমরা দেখতে পাই কি হিজের বান্ডিল। ঠিক আছে, এভি নোডের পরে যে তোমার হচ্ছে কি অবস্থান করবে এই হিজের বান্ডিল। ঠিক আছে, এটা হচ্ছে কি তোমার মূলত এই এভি নোড থেকে স্পন্দনটা নিয়ে এসে ও পার্কিনজি তন্তু পর্যন্ত হচ্ছে কি প্রবাহটাকে মানে সংবাহিত করে। ঠিক আছে, এখানে হচ্ছে কি আমরা প্রতি মিনিটে 36টি স্পন্দন প্রবাহ উৎপন্ন হতে দেখতে পাই। তারপর লাস্টে থাকবে কে এই পার্কিনজি তন্তু, এটা হচ্ছে কি বাকি যে সমস্ত অংশ রয়েছে হৃৎপিণ্ডের নিলয়ের প্রাচীর বা পেপিলারি পেশিতে এরা বিস্তার লাভ করে, এবং এখানে হচ্ছে 30 থেকে 35টি স্পন্দন প্রবাহ আমরা দেখতে পাই। ঠিক আছে, তাহলে এরাই হচ্ছে কি দেখো অন্তঃস্থ নিয়ন্ত্রক তোমার হচ্ছে কি সিস্টেম, যারা মূলত কি করছে হৃৎস্পন্দন হারটাকে নিয়ন্ত্রণ করছে। তাহলে কি কি বলা হলো, এসএ নোড, এভি নোড, তারপর ইন্টারনোডাল তন্তুপথ, হিজের বান্ডিল এবং পার্কিনজিন তন্তু, এরা সামগ্রিকভাবে অন্তঃস্থ নিয়ন্ত্রক পদ্ধতি হিসাবে হৃৎপিণ্ডের স্পন্দন হারটাকে কন্ট্রোল করে। বহিস্থ নিয়ন্ত্রক হিসাবে দুটো আমরা দেখতে পাই, একটাকে বলা হচ্ছে কার্ডিও ইনহিবিটারি সিস্টেম সেন্টার, আর এটা রয়েছে ভ্যাসোমোটর সেন্টার। ঠিক আছে, তো এই
কার্ডিও ইনহিবিটরি সেন্টার যেটা, সেটা আমরা মেডালা, আমাদের মস্তিষ্কে যে মেডালা রয়েছে, তো তাদের মেডালাতে যে নিউক্লিয়াস এমবিগুয়াস, তো সেটা হচ্ছে হার্ট প্রতিরোধক কেন্দ্র হিসাবে কাজ করে। আর যেটা হচ্ছে তোমার ভেসোমেটর সেন্টার, সেটাও হচ্ছে কি আমরা দেখতে পাচ্ছি যে কেন্দ্র মেডালাতে অবস্থান করে। ঠিক আছে, ভেসোমেটর সেন্টার এটাও হচ্ছে কি তোমার কি করছে না, তোমার মূলত হচ্ছে কি এই বহিস্থ নিয়ন্ত্রক হিসাবে আমাদের হার্ট রেট বা হৃৎপিণ্ডের গতির হারটাকে নিয়ন্ত্রণ করে। ঠিক আছে, চলো এবার আমরা দেখব যে হৃৎপিণ্ডের মধ্যে স্নায়ু সংযোগ। ঠিক আছে, হৃৎপিণ্ডের সঙ্গে হচ্ছে কিছু স্নায়ু সংযোগ আমরা দেখতে পাই। তো দু ধরনের স্নায়ু সংযোগ দেখা যাবে। একটাকে বলা হচ্ছে কি এডেনালিন ক্ষরণকারী স্বতন্ত্র স্নায়ু, বা যেটাকে আমরা বলি এডেনার্জিক সিম্প্যাথেটিক নার্ভস। আর একটা হচ্ছে এসিটাইল কোলিন ক্ষরণকারী ভেগাস স্নায়ু। এই দুটো হচ্ছে কি স্নায়ু সংযোগ আমরা হৃৎপিণ্ডের সঙ্গে দেখতে পাই। তো প্রথমে যেটা হচ্ছে কি তোমার এডেনার্জিক সিম্প্যাথেটিক তোমার হচ্ছে কি নার্ভস, এটা মূলত দেখো এই স্নায়ু গ্রীবাদেশীয় স্বতন্ত্র গ্যাংলিয়া থেকে কার্ডিয়াক নার্ভের মাধ্যমে হৃৎপিণ্ডেতে পৌঁছে যায়। ঠিক আছে, মানে গ্রীবাদেশীয় স্বতন্ত্র গ্যাংলিয়া থেকে উৎপন্ন হয়ে কার্ডিয়াক নার্ভের মাধ্যমে হৃৎপিণ্ডে পৌঁছে যায়। দিয়ে দেখো এরা এবং এসে নোট, অলিন্দ এবং নিলয় পেশিতে এরা ছড়িয়ে পড়ে। দিয়ে কি করছে না, এই স্নায়ু উদ্দীপিত হলে হৃৎপিণ্ডের স্পন্দন এবং সংকোচন বৃদ্ধি পায়। ঠিক আছে, তো এটা এই স্নায়ু যখন হচ্ছে কি তোমার উদ্দীপিত হবে, তখন তোমার হচ্ছে কি হচ্ছে না, হৃৎপিণ্ডের স্পন্দন এবং সংকোচন দুটোই বৃদ্ধি পায়। তো এটা হচ্ছে কি তোমার এক ধরনের স্নায়ু। আর এটা রয়েছে কি এসিটাইল কোলিন ক্ষরণকারী ভেগাস স্নায়ু। এটাও বলছে দেখো এই ভেগাস স্নায়ু এসএ নোড, এভি নোড এবং অলিন্দ পেশিতে স্নায়ু সরবরাহ করে। এবং এখানে বলছে বয়স্ক লোকের দক্ষিণ ভেগাস প্রধানত এসএ নোডে এবং বাম ভেগাস প্রধানত এভি নোডে ছড়িয়ে থাকে। ঠিক আছে, তো যাই হোক এই পেশিটাও হচ্ছে কি তোমার কি করছে না, হৃদস্পন্দনের হারটাকে তোমার হচ্ছে কি বা হার্টবিটটাকে হচ্ছে কি তোমার মানে বৃদ্ধি বা ত্বরান্বিত করতে সাহায্য করে। ঠিক আছে, চলো এবারে আমরা আরেকটা জিনিস দেখব। সেটা হচ্ছে কি তোমার হার্ট উৎপাদ, বা যেটাকে আমরা কি বলি কার্ডিয়াক আউটপুট। কার্ডিয়াক আউটপুট কাকে বলে, ভালো করে শুনে নাও, এখান থেকে পরীক্ষায় প্রশ্ন আসে। তো কার্ডিয়াক আউটপুট হচ্ছে কি দেখো, যে কোন একটা হৃৎপিণ্ড, ঠিক আছে, তোমার হচ্ছে কি প্রতিটি সংকোচনে, হ্যাঁ, প্রতিটি নিলয় থেকে যে পরিমাণ রক্ত উৎক্ষিপ্ত করে, সেটাকে আমরা কি বলছি হার্ট উৎপাদ বা কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, তাহলে প্রতিটি নিলয় মানে কি, এখানে প্রতিটি নিলয় বলতে দুটোই নিলয় কথা বলা হচ্ছে, একটা বাম নিলয় একটা ডান নিলয়। তাই না, তোমরা কি বলো দেখি যে বাম নিলয় থেকে রক্ত কোথায় যায় আর ডান নিলয় থেকে রক্ত কোথায় যায়, কি বলতে পারবে, তাড়াতাড়ি করে বলতে পারবে। বাম নিলয় থেকে রক্ত কোথায় প্রবাহিত হয় বা উৎক্ষিপ্ত হয়, আর ডান নিলয় থেকে রক্ত কোথায় উৎক্ষিপ্ত হয়, কে বলতে পারবে? স্যার বাম নিলয় থেকে তো মহাধমনীতে যাবে, আর ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী। তাহলে তুমি বললে কি বাম নিলয় থেকে যাচ্ছে বাম নিলয় মহাধমনী, থেকে মহাধমনী, আর ডান নিলয় থেকে ডান নিলয় থেকে হচ্ছে ডান নিলয় থেকে ওই ফুসফুসীয় যে ধমনী, হ্যাঁ ধমনী, ফুসফুসীয় ধমনী, যেহেতু কার্বন ডাই অক্সাইড। ফুসফুসীয় ধমনী। একদম ঠিকই বলেছো। তাহলে এখানে আমরা কিন্তু দুটো হচ্ছে কি তোমার ঘটনা আমরা দেখতে পাই, যে যেহেতু কার্ডিয়াক আউটপুটের কথা বলেছে, তাহলে আমরা দেখতে পাবো কি, যে তোমার কার্ডিয়াক আউটপুটের যেহেতু ঘটনা বলেছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি যে দুটো তোমার হচ্ছে নিলয়ের হচ্ছে ফাংশন দেখতে পাবো, একটা নিলয়ের নয়। তাহলে দুটো নিলয়ের ক্ষেত্রে প্রতিটি নিলয় থেকে যে পরিমাণ রক্ত তোমার হচ্ছে কি দেখো কি হচ্ছে না, তোমার উৎক্ষিপ্ত হচ্ছে, সেটাকে আমরা বলছি কার্ডিয়াক আউটপুট বা হার্ট উৎপাদ। এটাকে দুটো ভাগে ভাগ করেছে দেখো, একটা ঘাত পরিমাণ বা স্ট্রোক ভলিউম, আর একটা হচ্ছে মিনিট পরিমাণ বা মিনিট ভলিউম। তো এই ঘাত পরিমাণ বা মিনিট পরিমাণ এটাকে আমরা কিভাবে বার করব? তো ঘাত পরিমাণ বা স্ট্রোক ভলিউম এটা বলছে যে হৃৎপিণ্ডের প্রতিটি সংকোচনে প্রতিটি নিলয় থেকে যে পরিমাণ রক্ত উৎক্ষিপ্ত হয়, অর্থাৎ হচ্ছে কি জাস্ট প্রতিটি নিলয় থেকে একবার সংকোচনে, প্রতি সংকোচনে যেটা যে পরিমাণ রক্ত বেরিয়ে যাবে। ঠিক আছে, এটা ওয়ান টাইম, একবার সংকোচনের জন্য। সেটা দেখা গেছে যে একটা পূর্ণবয়স্ক মানুষের সুস্থ স্বাভাবিক অবস্থায় 70 ml তার হচ্ছে ঘাত পরিমাণ।
কিন্তু যদি আমরা মিনিট পরিমাণ দেখি, এটা বলছে যে প্রতিটি নিলয় থেকে প্রতিটি মিনিটে যে পরিমাণ রক্ত উৎক্ষিপ্ত হয়। তাহলে যদি এটাকে আমরা মিনিট পরিমাণে দেখি, তাহলে এটাকে আমরা এই ইকুয়েশনের মাধ্যমে প্রকাশ করতে পারি যে মিনিট পরিমাণ সমান ঘাত পরিমাণ বা স্টক ভলিউম ইনটু হৃৎস্পন্দনের হার, তাই না? তাহলে মিনিট ভলিউম ইকুয়াল টু স্টক ভলিউম ইনটু হচ্ছে হার্ট রেট, এই হার্ট রেট, তাই না? এটা একটা সূত্র তোমরা হচ্ছে ভালো করে মাথায় রাখবে, কারণ এখান থেকে দেখবে কোশ্চেন গুলো দিয়ে থাকে। তাহলে মিনিট ভলিউম কি আমরা কিভাবে ক্যালকুলেট করব? তাহলে ইকুয়াল টু করে দাও। তাহলে এখানে ঘাত পরিমাণ কত ছিল? 70 ml ইনটু এখানে হৃৎস্পন্দনের হারটা কি না, তোমরা জানো যে হৃৎস্পন্দন হচ্ছে কি, যেহেতু প্রতি মিনিট বলেছে, প্রতি মিনিটে হচ্ছে কি হৃৎস্পন্দনের হার কত হয়? গড়ে হচ্ছে 72 টাইমস। তাহলে এটা করলে হচ্ছে কি তোমার এই 5 to 6 লিটার কাছাকাছি রক্ত হচ্ছে কি তোমার প্রতি মিনিটে হৃৎপিণ্ড থেকে তোমার হচ্ছে কি নিলয় থেকে রক্তটা হচ্ছে কি নির্গত হয় বা উৎক্ষিপ্ত হয়। এটাকে আমরা কি বলি না মিনিট ভলিউম। কি বলা বুঝতে পারলে? তো এটা হচ্ছে কি তোমার মনে রাখতে হবে, কারণ এটা হচ্ছে কি পরীক্ষায় আসে, বিশেষত এখানে এই যে তিনটি তোমার হচ্ছে কি কথা বলা রয়েছে, মিনিট পরিমাণ, ঘাত পরিমাণ এবং হৃৎস্পন্দনের হার। এটার ক্ষেত্রে ক্যালকুলেশনটা হচ্ছে কি তোমার মূলত হচ্ছে কি আহ দিয়ে থাকে আর কি, ঠিক আছে? বলছি এটা স্যার, এটা কি একটা নিলয় থেকে? হ্যাঁ, এটা কি বলছো? হ্যাঁ, একটা নিলয় থেকে, প্রতিটা নিলয় থেকে, একটা নিলয় থেকে, দুটো মিলিয়ে নয় বাবা, একটা নিলয় থেকে। এবং দুটোর পরিমাণটা হচ্ছে কি তোমার কি হয় না কাছাকাছি সেম হয়। কি বলা বুঝতে পারলে? দুটো হচ্ছে কাছাকাছি সমান। এই যে লিখা লিখা আছে দেখো, এখানে লিখা আছে, আমি বলতে ভুলে গেছি, দেখো, সাময়িক কিছু ব্যতিক্রম ছাড়া স্বাভাবিক অবস্থায় বাম ও ডান নিলয়ের উৎপাদন সমপরিমাণ হয়। ঠিক আছে? মানে ওই যে উৎক্ষিপ্ত রক্তের পরিমাণটা সমান হয়। এই যে তোমাকে যে জিজ্ঞাসা করলাম, এই যে তুমি যে বললে যে বাম বাম নিলয় থেকে হচ্ছে কি মহাধমনী, আর ডান নিলয় থেকে হচ্ছে কি তোমার ফুসফুসি, ফুসফুসি হচ্ছে কি তোমার ধমনী, যে রক্ত যা প্রবাহিত হচ্ছে তাদের দুটোর পরিমাণটা হচ্ছে কি সাময়িক কিছু ব্যতিক্রম ছাড়া প্রায় সমপরিমাণ হয়। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক। চলো এবারে হচ্ছে কি আমরা দেখবো, এবার আমরা দেখবো হচ্ছে কি তোমার এই যে কার্ডিয়াক আউটপুট, এটাও নিয়ন্ত্রণকারী কিছু শর্ত রয়েছে, মানে এটাকেও হচ্ছে কি নিয়ন্ত্রণ করা দরকার, প্রয়োজন রয়েছে। তো এর জন্য হচ্ছে কি যে সমস্ত তোমার হচ্ছে কারণগুলো রয়েছে, যেমন দেখো, শিরা রক্তের প্রত্যাবর্তন, হৃৎপিণ্ডের সংকোচন বল, হৃৎপিণ্ডের কম্পাঙ্ক, বা ফ্রিকোয়েন্সি অফ হার্টবিট, পেরিফেরাল রেজিস্ট্যান্স বা প্রান্তীয় বাধা, পেশির ব্যায়াম। তাহলে এই সমস্ত হচ্ছে কি যে ফ্যাক্টরস গুলো রয়েছে, এই ফ্যাক্টরস গুলো দ্বারা হচ্ছে কি কি হয় না হৃৎপিণ্ডের যে তোমার হচ্ছে কি কার্ডিয়াক আউটপুট সেটা হচ্ছে কি নিয়ন্ত্রিত হয়। তো প্রত্যেকটার ক্ষেত্রে দেখো, যদি আমরা দেখি শিরা রক্তের প্রত্যাবর্তন, যদি শিরা রক্ত যদি হচ্ছে কি প্রত্যাবর্তন না ঘটে, তাই না, তাহলে হচ্ছে কি তোমার কার্ডিয়াক আউটপুট কমবে। যদি প্রত্যাবর্তন ঘটে সঠিকভাবে, তাহলে হচ্ছে কি তোমার কার্ডিয়াক আউটপুট বৃদ্ধি পাবে। তো এই জন্য বলছে দেখো, শিরা রক্তের প্রত্যাবর্তন বেশি হলে কার্ডিয়াক আউটপুটও বৃদ্ধি পাবে, তাই না? তাহলে এটার সঙ্গে হচ্ছে কি সরল সম্পর্ক, তাই না? তাহলে শিরা রক্ত প্রত্যাবর্তন বাড়লে কার্ডিয়াক আউটপুট বাড়বে, শিরা রক্তের প্রত্যাবর্তন কমলে কার্ডিয়াক আউটপুট কমবে। আচ্ছা, হৃৎপিণ্ডের সংকোচন বল, তো এটাও বলছে দেখো, এটাও হচ্ছে কি তোমার কার সঙ্গে না সমানুপাতিক। কেন না, তোমার যদি হৃৎপিণ্ডের সংকোচন বলটা বাড়বে, কার্ডিয়াক আউটপুট বাড়বে। ফ্রিকোয়েন্সি অফ হার্টবিট, হার্টবিট বাড়লে কি হবে? কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে কি তোমার কি হবে? কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে কি তোমার এই যে বলছে হৃৎস্পন্দনের হার বাড়লে মিনিট পরিমাণ বাড়ে এবং ঘাত পরিমাণ হচ্ছে কি হ্রাস ঘটবে। ঠিক আছে? মানে মিনিট পরিমাণটা বাড়বে কিন্তু ঘাত পরিমাণ, মানে যেটাকে আমরা বললাম কি
স্ট্রোক ভলিউম সেটা হচ্ছে কি তোমার কমবে, কিন্তু হচ্ছে কি মিনিট পরিমাণটা বাড়বে, কারণ ফ্রিকোয়েন্সি অফ হার্টবিট হচ্ছে বাড়ছে যেহেতু। তাহলে সেটা 72 থেকে যদি বেড়ে যায়, তাহলে মিনিট পরিমাণটা বেড়ে যাবে, কিন্তু এখানে ঘাত পরিমাণটা কিন্তু অবভিয়াসলি কমবে, কারণ রক্ত তো সমান থাকছে না, সেটা তো আর পরিমাণটা বাড়ছে না। তো সেক্ষেত্রে হচ্ছে কি আমরা স্ট্রোক ভলিউমের পরিমাণটা হ্রাস করতে দেখবো, কিন্তু মিনিট পরিমাণটা কিন্তু সেটা ইনক্রিজ পাবে। এই ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছো যে ফ্রিকোয়েন্সি অফ হার্টবিট যদি বাড়ে, তাহলে সেখানে মিনিটে হচ্ছে কি 72 জায়গায় আরো বাড়বে, তাহলে মিনিট পরিমাণটা অবভিয়াসলি বাড়বে, কিন্তু ঘাত পরিমাণ বা স্ট্রোক ভলিউমটা হচ্ছে কি অবভিয়াসলি কমবে। পেরিফেরাল রেজিস্ট্যান্স বা হচ্ছে প্রান্তীয় বাধা, এটা হচ্ছে কি দেখো বলছে যে প্রান্তীয় বাধা যদি হচ্ছে কি তোমার হচ্ছে কি প্রান্তীয় বাধা যদি হচ্ছে কি কোনো জায়গায় সৃষ্টি হয়, তাহলে সেখানে রক্ত তো সরাসরি হচ্ছে কি আবার ফিরে আসতে পারবে না, তখন কিন্তু কি হবে না কার্ডিয়াক আউটপুটটা হ্রাস পাবে। আবার ব্যায়াম করলে হচ্ছে কি কার্ডিয়াক আউটপুটটা আছে বেড়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে এইগুলো হচ্ছে কি প্রত্যেকটা পয়েন্টের সঙ্গে মনে রাখবে, যে কখন হচ্ছে বাড়তে পারে কার্ডিয়াক আউটপুট, বা তোমার হচ্ছে কি ওই কার্ডিয়াক আউটপুটটা হচ্ছে কি কখন বাড়বে বা কখন কমবে, এটা হচ্ছে কি তোমার মনে রাখতে হবে। চলো এবার আমরা দেখবো আরো কিছু রয়েছে, যেমন পেশির ব্যায়াম, তো বলা হলো একটু আগেই। আবেগ অবস্থা, খাদ্য পরিবহনের সময়, গর্ভধারণ, বাপের কিছু প্যাথোলজিক্যাল কন্ডিশনস রয়েছে। তোমরা দেখতে পাচ্ছ কখন হচ্ছে কি আবার তোমার হচ্ছে কি দেখো আহ, তোমার হচ্ছে কার্ডিয়াক আউটপুটটাকে বৃদ্ধি ঘটায়, আবার কখন হচ্ছে কার্ডিয়াক আউটপুটটাকে হ্রাস ঘটায়। ঠিক আছে, এগুলো তোমাদের কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এগুলো আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে যে এগুলো পারবো, তবেও দেখে রাখবে যে কোন কন্ডিশনে হচ্ছে কি কার্ডিয়াক আউটপুটটা বৃদ্ধি পায়, এবং কি কি কারণে হচ্ছে কি কার্ডিয়াক আউটপুট গুলো হ্রাস পায়। ঠিক আছে, চলো এবারে আপাতত হচ্ছে ইসিজি থেকে আমরা পরের ক্লাস থেকে পড়বো। ঠিক আছে, এরপর থেকে যেটা রয়েছে সেটা আমরা পরের ক্লাস থেকে দেখবো। আপাতত তোমরা এতটাই পড়ো। ঠিক আছে, আজকে ক্লাসে তোমরা এতটাই পড়ো, আর বাকিটা হচ্ছে কি আমরা পরের ক্লাস থেকে দেখবো। তাহলে আমরা আজকে যে জিনিসগুলো দেখলাম সেগুলো হচ্ছে কি কি না, প্রথমে হচ্ছে কি সংবহনটা দেখলাম আমরা, হৃৎপিণ্ডের যে বিভিন্ন গঠনগত যে অংশগুলো রয়েছে। তারপর আমরা দেখলাম সিস্টেমিক এবং তোমার হচ্ছে কি পালমোনারি সার্কুলেশন। তারপর আমরা দেখলাম যে হার্টবিট। ঠিক আছে, তারপরে দেখলাম আমরা তোমার কি দেখলাম তার যে কি কি কারণগুলো রয়েছে সেগুলোকে বৃদ্ধি করানোর জন্য বা হ্রাস করানোর জন্য। নেক্সট আমরা দেখলাম এখানে যে তোমার হচ্ছে কি আহ কি দেখলাম গো, যে হৃৎপিণ্ডের সঙ্গে স্নায়ুর সংযোগ কি কি রয়েছে। ঠিক আছে, আর সেই সঙ্গে আমরা এখানে দেখলাম যে কার্ডিয়াক আউটপুট। ঠিক আছে, সেই কার্ডিয়াক আউটপুটের দুটো ভাগ, একটা স্ট্রোক ভলিউম, একটা মিনিট ভলিউম। এবং এই কার্ডিয়াক আউটপুটটাকে কন্ট্রোল করার জন্য যে সমস্ত ফ্যাক্টর রয়েছে, যারা কিছু ফ্যাক্টর রয়েছে যারা বৃদ্ধি ঘটায়, কিছু রয়েছে যারা হ্রাস ঘটায় কার্ডিয়াক আউটপুটের পরিমাণটাকে, সেই জিনিসগুলো তোমরা দেখবে। ঠিক আছে, মোটামুটি ভাবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যতটা তোমাদেরকে বলা হলো। এতটা তোমরা পড়ো, নেক্সট ক্লাস থেকে আমরা ইসিজি থেকে শুরু করবো। ঠিক আছে, ঠিক আছে, তোমরা লেফট করে যাও। ঠিক আছে।